দর্শক, আমরা গতকাল কথা বলছিলাম যে নৃশংসতা এবং বিভৎসতার যে কালচার তৈরি হচ্ছে বাংলাদেশে, সেটা আসলে কি মানে কালচারই হয়ে যাবে কিনা, নাকি আসলে সাময়িক অবস্থারই বহিঃপ্রকাশ, এবং এটার শেষ কোথায়, এই সব কিছু নিয়ে কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম মিটফোর্টে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে, কথা বলছিলাম রাউজানে বিএনপির দলীয় নেতাকর্মীদের 15 জন মৃত্যুবরণ করেছেন। আমরা দেখেছি যে খুলনার দৌলতপুরে যুবদলের নেতাকে রক কেটে মারা হয়েছে, এবং এই নৃশংসতা আসলে বাংলাদেশে শেষ কোথায়। এই বিষয়ে আজকেও আলোচনা কন্টিনিউ করতে চাই। আমাদের সাথে অতিথি যারা রয়েছেন আবারও স্বাগত জানাবো তাদেরকে। সাথে রয়েছেন হুমাম কাদের চৌধুরী, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি। আমাদের সাথে রয়েছেন ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান। অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। হুমাম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই আমি, বিকজ আমরা গত পর্বে বলেছিলাম যে প্রতিকার নিয়ে এই পর্বে বেশি কথা বলবো, এবং আমি আপনাদের দলের বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে ইন্টারভিউ নেওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম যে এই যে মব, বিশেষ করে এই মবের শেষ কোথায়, আসলে এটা কিভাবে শেষ করা যাবে, এবং আপনাদের দলের নেতাকর্মীদেরও তো ইনভলভমেন্ট পাওয়া যায় এখানে। উনি বলেছিলেন একটি নির্বাচন হলে, যদি নির্বাচিত সরকার আসে, তাহলে আসলে সব বন্ধ হয়ে যাবে। আপনিও কি তাই মনে করেন? অ্যাবসলিউটলি, আমি ওনার সাথে একদম 100% একমত। আমরা যদি মবের ব্যাপারে চিন্তা করি, আপনি প্রথম জিনিস হচ্ছে গিয়ে মব কারা। এখন কিন্তু দূর থেকে বোঝা যায় মব কারা। আপনি যদি এখন যদি দেখেন যে ছেলেপেলে, জোয়ান ছেলেপেলে আছে যারা হয়তো বাংলায় কথা বলছে, তাহলে বলবে যে এগুলো তো এই বিএনপির করা সৃষ্টি মব। আর এনসিপির মব হচ্ছে কি ইংলিশ স্পিকিং মব। আপনি দূর থেকে ওদেরকে চিনে ফেলতে পারেন। সেটা হচ্ছে কি, আমি আপনাকে সত্যি করে বলি, এখানে আপনার মব যেটার উপরে পুলিশ ব্যাটন চার্জ করছে, ওটাকে ধরে নেওয়া হবে যে এটা তো পুরানো পলিটিক্যাল দলগুলার মব। আর যেই মবগুলোকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, ওটাকে ধরে নেওয়া হবে যে এটাগুলো হচ্ছে নতুন জেনারেশনের মব। আমরা সকলেই দেখেছি, আপনারা যদি কোনো সময় ইউনুস সাহেবের রেসিডেন্স যেটা আছে, ওটাকে যদি আপনি ঘেরাও দেন, ওটা পলিটিক্যাল মুভমেন্ট, ওটা মব না। আর যদি আমরা ইশরাকের ব্যাপারে ফিরে যাই, যদি আমরা কোনো পলিটিক্যাল মুভমেন্টের কারণে যদি কোথাও বসে যাই, ওটা হচ্ছে গিয়ে আমাদের পলিটিক্যাল মব। তো এই জিনিসটা তো আপনারাও তো অনেক দিন ছিলেন ইশরাক ভাইয়ের মেয়রের, অনেক দিন ছিলাম। আর ওটার আপনি পরিণতি কি হয়েছে আপনি দেখেছেন। ওখানে কোনো মুভমেন্ট হয় না। আপনার ডিপেন্ডিং অন আপনার লিডারশিপ কে, আপনার চাহিদা মতো আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন উইদিন 24 আওয়ার্স। বেশিক্ষণ বসতে টসতে হয় না, আপনি সুন্দর মতো বাড়িতে গিয়ে নাস্তা করতে পারবেন। আর আমাদের জন্য যেটা লিগ্যাল একটা বাইন্ডিংয়ের মাধ্যমে আমরা যে জিনিসটা চাচ্ছিলাম, ওই জিনিসটা আমরা মাসকে মাস বসে থাকলেও ওটা কাজে আসে না। তো এটা আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে ফিরে না যায়, ততক্ষণ পর্যন্ত এই মব চলতেই থাকবে। তখন নির্বাচিত সরকার আসলে কি ব্যাপারটা এমন হবে যে সেই নির্বাচিত সরকারের দলের মানুষের বেলায় এই ঘটনা ঘটবে এবং অন্য দল আসলে বসে দেখেন, আমি এখানে প্রবলেম হয়ে গেছে। আপনি যদি আমাকে রাজনীতিবিদ হিসেবে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি এক ধরনের জবাব দিব। আপনি যদি আমাকে ব্যক্তি হিসেবে জিজ্ঞেস করেন, অন্য ধরনের জবাব বলেন। হ্যাঁ, আমি আপনাকে তাহলে পলিটিক্যাল আনসারটা দিয়ে দিই। পলিটিক্যাল আনসার হচ্ছে কি যে না, এটা আমরা উই আর গোয়িং টু বি এক্সট্রিমলি ফেয়ার। আমরা কোনো ধরনের সহিংসতা আমরা সহ্য করব না, এটা আমাদের দলের হোক বা যেই কেউ হোক না। আমি কিন্তু মানে আপনারাই ক্ষমতায় আসবেন সেটা বুঝে বললেন, আমি ধরে নিচ্ছি। এটা বেসিক ম্যাথমেটিক্স যেটা বলে যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, আমি আপনাকে ব্যক্তি হিসাবে একটা জবাব দিতে চাই। আপনি যখন একটা দল যখন ক্ষমতায় চলে আসে, তখন কিন্তু ওই দলের প্রধান থেকে অথবা ওই দলের নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের রোল খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তাদের পাওয়ারও কিন্তু অনেক বেড়ে যায়। তখন কিন্তু আপনার এই যারা আপনার জুনিয়র লেভেলের যারা নেতাকর্মী আছে, তারা কিন্তু বাধ্য আপনার কথা শুনতে। কারণ তাদের চাহিদা হচ্ছে কি যে আমি এখন সামনের বেলায় আমার পজিশনটা আরও স্ট্রং করতে হবে, আমি আমার এলাকার মধ্যে আরও বড় নেতা হতে চাই, আমি হয়তো অথবা একদম প্লেন সিম্পল ফ্যাক্ট হচ্ছে কি আমি হয়তো রাস্তার কাজটা আমি পেতে চাই, যে এখানে ভরাটের কাজ আমি করব, এখানে রাস্তা ঠিক করার কাজ আমি করব। এই সব ফেভারগুলি নেওয়ার জন্য আপনি কিন্তু লাইনে চলে আসেন। এটা আমি নন পলিটিক্যাল ব্যক্তি হিসাবে আনসারটা দিচ্ছি। তো তখন কিন্তু আপনার দলের কন্ট্রোলটা আরও অনেক বেশি থাকে। আপনার একটা বড় মুভমেন্ট করতে হবে, যেটার মধ্যে আপনার প্রশাসনের মধ্যে দিয়েই
কিছুটা মানুষ বাতিল করতে হবে, আর আপনার ফ্রেশ মানুষদেরকে ইনিশিয়েট করতে হবে ভিতরে আনার জন্য। এটা ছাড়া আপনার কোনো উপায় নেই। থ্যাংক ইউ সো মাচ। ফারজানা আপা, আপনার কাছে শুনি আমরা যে হুম্মাম ভাইকে আমরা সবচেয়ে বড় দলের প্রতিনিধি হিসেবে আজকে পেয়েছি বলে বারবার ওনার দলের নানা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করছি বটে, তবে একটা রাষ্ট্র যখন চলে সত্যিই তো তাই, একটা মানুষ অপরাধ করলে তিনি সবার আগে অপরাধী, এবং সরকারের আসলে সেই কন্ট্রোলের দায়টা অবশ্যই নিতে হবে। সরকার যে দায়গুলো নিতে পারছে না, তার কারণটা আসলে কি মনে করেন আপনি? কারণ 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পুলিশ সংস্কার নিয়ে, এবং সর্বপ্রথম যে কমিশনগুলো গঠন হয়েছে পুলিশ সংস্কার কমিশন, সেটার মধ্যে একটা। কিন্তু পুলিশ সংস্কার তেমন হয়নি বলেই আমাদেরকে মানে নানা ধরনের তথ্য বলেন, ঘটনা বলেন, কিংবা মানুষ বলেন। বর্তমান আইজিপি যিনি আছেন কয়েকদিন আগে বলেছেন যে পুলিশ এখনও দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম হয়ে উঠতে পারেনি। 1 ইয়ার, জুলাই মাসে আমরা নানাভাবে সেলিব্রেশন করছি অভ্যুত্থানকে, কিন্তু যে জিনিস হওয়া উচিত ছিল সেটা যে হয়নি, সেটা নিয়ে কি বলবেন আপনি? আচ্ছা, আমি আসলে পুলিশ সংস্কারের থেকে আমার মনে হয় পুলিশিং ব্যবস্থা সংস্কারটা দরকার। মানে হুম্মাম ভাই যেটা বলছিলেন, হ্যাঁ ডেফিনেটলি এখন যেটা হচ্ছে যে আপনার ওসি এই থানা থেকে ওই থানায় যাচ্ছে, সাব ইন্সপেক্টর এই থানা থেকে মানে এসআই চেঞ্জ হচ্ছে, মানে এই চেঞ্জের মধ্যে দিয়ে আছে। কিন্তু আপনি যদি পুলিশিংয়ের যে বেসিক জায়গাটা কি হয়, যে পুলিশিংকে আমরা আসলে ট্র্যাডিশনালি হিস্ট্রিক্যালি প্রতিটি সরকার তাদের মন মতো করে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে, জাস্ট ফোর্স এমপ্লয়মেন্টের জন্য। সরকারের নিজস্ব যে কর্তৃত্ববাদী মনোভাব, সেই অনুযায়ী আসলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। ওই জায়গাটা থেকে যতক্ষণ আপনি মুক্ত না হবেন, আমি মনে করি এত বড় আসলে রেকমেন্ডেশনস দিয়ে পুলিশ সংস্কার কমিশন কিছুই করতে পারবে না। এবং এই সরকারের ক্ষেত্রে যেটা হয়েছে, দিস ইজ ভেরি লাইক, আমরা কিন্তু খুব প্রথমে আপনি মনে করতে পারছেন কিনা, যখন বিচার বিভাগ সংস্কার হলো, যখন নারী অধিকার সংস্কার কমিশনগুলো, আমরা খুব খুশি হয়েছিলাম যে যখন এই সংস্কার কমিশনগুলো কাজ করবে ইফেক্টিভলি সকল ধরনের পলিটিক্যাল বায়াসের বাইরে থেকে, তখন আমরা খুব খুশি হয়েছিলাম যে আসলে হয়তো আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পারবো। আর এই সরকারের তো কোনো মানে দলীয় এজেন্ডা নাই, তার তো কোনো পলিটিক্যাল পার্টির কোনো অংশ না, বা কোনো পলিটিক্যাল পার্টি তারা করে আসে না। আমার কিছুটা দ্বিমত আছে এখানে। আমার মনে হয় যে ইনক্লুডিং গভর্নমেন্ট ডেফিনেটলি কিছুটা তো পলিটিক্যালি বায়াস কারো পক্ষে। হ্যাঁ, সেটা তো আমরা আসলে, এটা সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এটা দেখেছি যে এনসিপির বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আমাদের এই সরকারের একদমই, আমাদের সরকারই তো বলছেন যে আমাকে নিয়ে এসছে ছাত্ররা, তাই না? ছাত্রদের কাছেই আমার ম্যান্ডেট ছিল। তো আপনি যখন এইভাবে ওভার এম্পাওয়ার করবেন, তো স্বাভাবিকভাবে ওই দলটি তো কিছু সুবিধা পাবেই। আমি দলটিকে দোষ দিই না, আমি বরং মনে করি যে রাষ্ট্র ব্যবস্থাটাই আসলে এমন করে দলটিকে সুবিধা দিয়ে যাচ্ছে যে যতদিন আসলে নির্বাচন থাকবে, দলটি থাকবে, ততদিন এই দলটি হয়তো কিছু না কিছু, মানে এই সরকার থাকা পর্যন্ত সুবিধাটি পাবে। তো যেটা বলছিলাম যে আপনি যদি ওভারঅল পুলিশিংয়ের জায়গা সংস্কার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই রাষ্ট্রের বা সরকারের যে কর্তৃত্ববাদী মনোভাব, সেটার বাইরে গিয়ে আপনার পুলিশিংকে সংস্কার করতে হবে। এবং যতগুলো রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, আমার ধারণা একটি মনে হয় রেকমেন্ডেশন, মানে একদম শর্ট টার্ম কিছু রেকমেন্ডেশন ছাড়া খুব লং টার্ম কোনো রেকমেন্ডেশনস কিন্তু এখন পর্যন্ত ফুলফিল করার চেষ্টা করা হয়নি। 1 বছর কিন্তু ইটস নট লাইক খুব অল্প সময়ের না। তো এইটি একটি বিষয়। আরেকটি আমার মনে হয় যেটা, যে আমাদের জনগণের সাথে বা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিছু সময় আমার মনে হয় যেটা, যে পুলিশের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে। মানে ট্রাস্টের জায়গা থেকে বলুন, বা রেসপেক্টের জায়গা থেকে বলুন, কোলাবোরেশনের জায়গা থেকে বলুন, সেটাও একটা ইস্যু, যে ওই জিনিসটা আসলে রিকভার করার চেষ্টা আমার ধারণা পার্টিগুলোও করছে না। আমাদের রাজনীতিতে আসলে কখনো এরকম কালচার হয়েছে? কারণ প্রতিটা মানুষই তো চাইবে যে আমি একটু ক্ষমতার কাছে থাকবো, আমি পলিটিক্স করে সে তার নিজের স্বার্থ হয়তো উদ্ধার করতে চাইবে। কিছু মানুষ তো এরকম থাকবে, বা বেশিরভাগ মানুষ এরকম থাকবে। কিন্তু পলিটিক্যাল দল হিসেবে নিজের আদর্শ টিকিয়ে রাখতে, কিংবা আমি যাকে আমার দলের কর্মী হিসেবে পরিচয় দেব, বা যে নিজেকে আমার দলের কর্মী হিসেবে, নেতা হিসেবে পরিচয় দেবে, তার মধ্যে সেই বোধটা জাগিয়ে তোলা, কিংবা ট্রেনিংয়ের মধ্য দিয়ে নেওয়া। কারণ এটাও তো বাংলাদেশকে বা যে কোনো দেশের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রাজনৈতিক দল। তারা কি এই ধরনের কাজ করে? বিএনপি কি এই ধরনের কাজ করে? আমি একটু ভিন্নভাবে আনসার করতে চাই। এখানে আমরা যদি
একদম বেসিকটা যদি আমরা চেঞ্জ করি না, আপনি যদি কোনো ধরনের আপনি যদি আজকে চিন্তা করে দেখেন যে আমি বিএনপি জয়েন করবো অথবা আমি এনসিপি জয়েন করবো, আপনার কী করতে হবে? আপনার করতে হবে, আপনি যাবেন তাদের দপ্তরে যাবেন, গিয়ে আপনি একটা স্লিপ নেবেন, সাইন করবেন, আপনার ডিটেলস দেবেন, ইমিডিয়েটলি আপনি মেম্বার হয়ে গেলেন। এখানে কোনো যাচাই বাছাইয়ের কোনো ধরনের কিছু সুযোগ নেই। যেটা আমাদের এখন করতে হবে ওটা হচ্ছে কি এখন যাচাই বাছাই করতে হবে। এখন আপনার বিরুদ্ধে কি কেস আছে, আপনার বিরুদ্ধে ওপিনিয়ন কি এলাকার মধ্যে, যেটা আবার আমি একই এক্সাম্পলে ফিরে আসছি। আপনি যদি এখন ঢাকা ক্লাবের মেম্বার হতে চান, আপনার বিরুদ্ধে যেই ধরনের কেওয়াইসি করা হয় ওরা মানে হয়রান হয়ে যায় মানুষ, যে ভাই এত ধরনের প্রশ্নের জবাব দিতে, আপনার ইন্টারভিউ দিতে হবে ঢাকা ক্লাবের মেম্বার হওয়ার জন্য। কিন্তু বিএনপিতে অথবা এনসিপিতে জয়েন করার জন্য আপনার কোনো ধরনের ইন্টারভিউ দরকার হয় না। আপনার খালি একটা রেকমেন্ডেশন লাগবে। সেই দিক থেকে জামাত হয়তো কিছু বই পড়তে হবে, ওটা পাস করতে হবে, অমুকের স্তরের পরে তো অমুক স্তর, এই জিনিসটা মনে হয় একটু করা। ওখানেও তো সমস্যা হচ্ছে যে আপনি বই পড়তে হবে, বুঝলা কি ওটার কোনো জবাব নেই, মানে আপনাকে বইটা পড়েছো নাকি না। এটা ওই মুখস্থ বিদ্যা যেটা আমরা বারবার করে বলি না, যে আব্বা আমাকে একটা জিনিস সবসময় বলতো যে কোরআন শরীফটা তুমি আরবিতে একবার পড়ে একবার ইংরেজি বা বাংলাতে পড়ে নিও, কারণ কি পড়ছো ওটা বোঝা দরকার, অর্থটা বোঝা খুব জরুরি। আমাদের এখানে আমি দলটাকে ছোট করবো না, বেশ বড় একটা দল, আমি সম্মান করি তাদেরকে বলা উচিত যে ওনারা যেই জিনিসটা প্রিচ করছে, যেই জিনিসটা টিচ করছে, ওটা তাদের স্টুডেন্টরা কি বুঝতে পারছে না কি না ওটা জানা কিন্তু খুব জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাট আমি যেটা বলছিলাম যে আমাদের বেসিক্সে ফিরে যেতে হবে, যে কাদেরকে আমরা মেম্বারশিপ দিচ্ছি এই দলের মধ্যে, এই জিনিসটা আমাদের বিবেচনা করা দরকার আছে। এখানে আমাদের একটু কঠোর হওয়া দরকার আছে। যে কোনো মানুষ ঘুম থেকে উঠে এসে বলবে যে আমি আজকে বিএনপি করবো, এনসিপি করবো, আওয়ামী লীগ করবো, এটা আমার মনে হয় যে আপনার একটু চিন্তা ভাবনা করে এগুলো নিয়ে কিছু ভাবছেন। আমরা এখন এত ব্যস্ত হয়ে গিয়েছি যে এই রিফর্ম কমিশন নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে কেউ আমাদেরকে জিজ্ঞেস করে না যে আমরা ইন্টারনালি কি রিফর্মস করতে যাচ্ছি। এই ইন্টারনাল রিফর্মস কিন্তু আপনাদের অনেককেই ওটাই আমাদের ইন্টারনাল রিফর্মস অনেক হয়ে যাচ্ছে, ওটা নিয়ে অনেকজনে হয়তো একটু নাখোশ হয়ে বসে আছে যে এগুলো এখন না পরে করলেও হতো। আমাদের দল বিএনপি যে আদর্শে বিশ্বাস করে, জিয়াউর রহমান সাহেবের গঠিত দল, এটা জিয়াউর রহমান সাহেবকে দেখার কিন্তু আমার সুযোগ হয়নি। আমি আপনাকে যদি এখন বলি যে আমি জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি, হ্যাঁ বইয়ে যতদূর পড়েছি ততদূর বিশ্বাস করি, কিন্তু ওনার সাথে কাজ করার তো সুযোগ হয়নি। যারা অনেক ব্যক্তি আছে যারা জিয়াউর রহমান সাহেবের সাথে কাজ করেছে, এখনও জীবিত আছে, তাদের থেকে কিছুটা শিখতে চেষ্টা করছি। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আসলে মন থেকে আমি কার আদর্শে বিশ্বাস করি, আমার আপনাকে বলতে হবে যে আমি বেগম জিয়া এবং তারেক রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি। কারণ তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, তাদেরকে দেখার সুযোগ হয়েছে, তাদেরকে বোঝার সুযোগ হয়েছে, তাদের পলিটিক্স বোঝার সুযোগ হয়েছে। এই জিনিসগুলো আমার মনে হয় যে দলটা একটা ইভলভিং মেশিন। এক সময় যারা বলতো যে এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করে, আপনার উইদিন 20 ইয়ার্স সবাই কিন্তু বলবে যে আমি তারেক রহমান সাহেবের আদর্শে বিশ্বাসী। এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আমরা কনস্ট্যান্টলি ইভলভ করছি, আর এই ইভলভ করার সাথে সাথে আমাদের রিফর্মগুলোও চলে আসে। তো আমার মনে হয় যে আমার দলের মানুষদেরকে আমি বলবো যে একটু ধৈর্য ধরেন, অত মন খারাপ করেন না, এটা দিস ইজ এ ন্যাচারাল স্টেট অফ এনি পলিটিক্যাল পার্টি। হুমাম ভাই, আপনার কাছে এই প্রশ্নটা রাখতে হবে, বিকজ চাঁদাবাজি শুনলেই কি মানুষের বিএনপির কথা মাথায় আসে কিনা, এটা যদি একটা জরিপ করা যায় আমার মনে হয় যে বেশিরভাগই। আমি আপনাকে একই জিনিস বলছি, চাঁদাটা কি বাংলায় চাওয়া হচ্ছে নাকি ইংরেজিতে চাওয়া হচ্ছে, ওটা একটু বিবেচনা করেন আপনি। কারণ এখন যেটা আমরা ভিডিওতে বারবার করে দেখছি যে গাড়ির থেকে 7 লাখ টাকা নিয়ে যাচ্ছে একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, সে এখনো মঞ্চে দাঁড়ানো আছে, বক্তব্য রাখছে, সেটাকে তারা ডোনেশন বলেছে। তো ওইটা এখন আপনি কি নাম দেবেন সেটা আপনার, ওটাই এখন ইংরেজিতে ডোনেশন, বাংলায় চাঁদা, এখন যেটা আপনার শুনতে ভালো মনে হয়। কিন্তু তাদের যে পদযাত্রা এনসিপির, সেই জায়গায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আন্দোলন আসছে, এবং সেখানে কি আপনাদেরকে থ্রেট দিয়েছে বা আপনারা কি চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আন্দোলনে নামার প্ল্যান? আপনি যদি ওনাকে প্রশ্ন করা উচিত আছে যে আপনারা এটা কি ইন্টারনাল ইনভেস্টিগেশন আগে হবে নাকি এক্সটার্নালটা আগে হবে। আমার মনে হয় যে এটা ইন্ট্রোস্পেকশন খুব জরুরি, যে তারা নিজেদের দল আগে গুছাক, অন্যদের উপরে কাদা ছোড়ার আগে তাদের নিজেদের ঘরে কি হচ্ছে এই জিনিসটা তাদের জানা উচিত আছে। আর তারা যদি বারবার করে বলে যে না আমরা তো খালি ডোনেশন নিয়েছি, সপ্তাহে 7 লাখ টাকার নিতাম, খুব কম অ্যামাউন্ট,
একটা ব্যক্তি আপনাকে প্রতি সপ্তাহে 7 লাখ টাকা দিচ্ছে আর আপনি জিজ্ঞেস করছেন না যে কেন দিচ্ছ বাবা। এই আমার মনে হয় যে আমরা অত বেকুব না, আর জনগণও অত বেকুব না। যেখানে বিএনপির উপরে একটা অভিযোগ আছে যে আমরা ঠিকাদারিদের থেকে আমরা টাকা নিচ্ছি, এখন ওই ঠিকাদারির থেকে যদি টাকা নেওয়া হয় আপনি তো জানেন যে কেন টাকাটা নিচ্ছেন, ওই ঠিকাদারি করার জন্য আপনি টাকাটা নিচ্ছেন। এইখানে আপনাকে ফ্রিতে টাকা দিয়ে যাচ্ছে আর আপনি কোনো প্রশ্ন জিজ্ঞেস করছেন না। অ্যাগেন তাদেরকে বলবো যে ঘুম থেকে উঠো বাবা, বহুত স্বপ্ন দেখেছো, এখন একটু সজাগ হও আর দেশে কী হচ্ছে ওটা একটু দেখো। এই যে তারা বারবার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে অথবা বিএনপিকে ইঙ্গিত করে কথা বলছে, সামনে নির্বাচন আছে, তাদেরকে আমি সতর্ক করে দিব যে এক পর্যায়ে গিয়ে তাদের আমাদের সাথেই বসতে হবে, ওটা সংসদের বাইরে হোক বা সংসদের ভিতরে হোক, সম্পর্কটা ভালো রাখাটাই ভিতরে বসা দরকার। বুঝলাম, বাইরে কি নিয়ে বসা হতে পারে? দেখেন আমরা যেই হিসাব করেছি, আপনি হয়তো দেখেছেন পাটওয়ারি সাহেব আমাকে একবার বলেছিল যে বিএনপি 50 থেকে 100টা সিট পাবে, 50টার বেশি পাবে না। সরি, এখন আমি বলে রাখি যে আমরা যারা অনেকদিন ধরে পলিটিক্স করছি অথবা আমাদের যাদের একটু দাড়ি পেকেছে, আমরা জানি যে আসলে সামনের ইলেকশনে কত ভোট হবে আর কতগুলি আসন কে পাবে। এই জিনিসটা তাদের একটু মাথায় রাখা উচিত, আর ওই সম্পর্কটা আমাদের সাথে ভালো রাখা উচিত। কিন্তু এক পর্যায়ে গিয়ে আমাদের কাছেই আসবে যে চাচা যান এই সিটটা আমাকে ছেড়ে দেন। ফারজানা আপা, আপনার কাছে একটু জানতে চাই, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাপারে বিভৎসতা তা কিন্তু না, মানুষের মধ্যে এমনিতেও একটা কি বলবো আমি অস্থিরতা এবং সাথে সাথেই কোনো একটা অ্যাকশনে চলে যাওয়া। যেমন আমরা যদি বলি কিছুদিন আগেই একজন মসজিদের ইমামকে শাতিম আখ্যা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। সো এই সব জায়গায় আসলে মানে কিভাবে সমাধানে আসা যায়? বিকজ আমি এখন এন্ডের দিকে যাচ্ছি শোর, সো সমাধানের জায়গাটাতে আসতে চাইব। সেটা হচ্ছে, দেখুন এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে অনেক ধরনের ফ্রাস্ট্রেশন বেড়েছে। আমি জানি না কোনো ধরনের কোনো গবেষণা হয়েছে কিনা যে মানসিক স্বাস্থ্যের অবস্থা কি আসলে আমাদের সাধারণ জনগণের এবং নাগরিকের আফটার ম্যাথ অফ আমাদের গণ অভ্যুত্থান। তো যেটা হচ্ছে আমি যেটা মনে করি যে একটা বড় দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলোর, যে যেই ধরনের অপরাধ, কোনো ধরনের অপরাধ যদি পলিটিক্যাল পার্টির ভিতরে থেকে কেউ অপরাধীকে আপনারা শনাক্ত করতে পারেন, তৎক্ষণাৎ তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া এবং তার বিরুদ্ধে যদি মামলা হয় সেই মামলাটার ফলো আপ করা, যে এই ব্যক্তিকে এই ব্যক্তির শাস্তিটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর একটা আমি মনে করি যে একটা মোরাল অব্লিগেশন আছে। আর 2 নম্বর যেটা হচ্ছে, সরকারকে না আসলে স্বীকার করতে হবে যে অপরাধ হচ্ছে, অপরাধের গতি প্রকৃতি চেঞ্জ হয়েছে, নৃশংসতম অপরাধ হচ্ছে। আপনি যদি বলেন যে মব হচ্ছে প্রেশার গ্রুপ, আপনি যদি বলেন মব হচ্ছে জনতার মঞ্চ, এক মিষ্টি সরকার কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। আপনি তো সরকার হয়ে রাষ্ট্রের একটা অংশ হয়ে আপনি কিন্তু অপরাধকে বৈধতা দিচ্ছেন, ছোট চোখে দেখছেন, বা সেটাকে আপনি খুব ইম্পর্টেন্স দিচ্ছেন না। যেহেতু আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন না, আপনিও কিন্তু কর্মপরিকল্পনা তৈরি করছেন না কিভাবে মব আসলে প্রতিরোধ করা যায়। তো সরকারকে আসলে নিউট্রালাইজেশন করা থেকে আসলে বাদ দিতে হবে এবং সরকারকে মানতে হবে যে অপরাধ হচ্ছে, দিস ইজ ভেরি ন্যাচারাল, এই ধরনের পরিবেশে অপরাধ হওয়াটা স্বাভাবিক। আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনার বিচার ব্যবস্থাকে শক্ত করতে হবে, কর্মপরিকল্পনা তৈরি করতে হবে কিভাবে আমি ক্রাইম প্রিভেনশন করতে পারি। এটা আমার মনে হয়। আরেকটা যেটা আমার মনে হয় যে সাধারণ জনগণের ভিতরে যে ক্ষোভটা আছে সেটা কি কোনোভাবে, আমি জানি না এটা আসলে কতটুকু পারা যাবে, বিশেষ করে ধরেন বিএনপি তো অনেক বড় একটি রাজনৈতিক দল, তাদের তৃণমূলে বা আপনি টেরিটোরিয়াল ডিভিশনসগুলো তাদের অনেক নেতারা রয়েছেন, সেখানে আসলে জনগণের সাথে যদি এক ধরনের আস্থার সম্পর্ক তৈরি করা যায়। পুলিশ যেহেতু পারছে না, আমি মনে করি না যে পলিটিক্যাল পার্টি পুলিশের রোলটা প্লে করবে বা সেটা রিপ্লেস করবে, কিন্তু পুলিশকে সাথে নিয়ে আমরা যেটা কমিউনিটি পুলিশিংয়ে দেখেছিলাম যে পলিটিক্যাল
থেকেও কেউ কেউ আসে, পলিটিক্যাল ফোরাম থেকে সাধারণ জনগণরাও একসাথে বসছে এবং পুলিশও একসাথে বসে, সেখানে কিন্তু আস্থার সম্পর্কটা আমার মনে হয় যে তৈরি করার সুযোগ আছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য শুধু তো এই দুই একটি আসলে মানে দুই একটি ইস্যু তো ইম্পর্টেন্ট না, আরও অনেকগুলো আছে। বাট আমার মনে হয় খুব ইনিশিয়ালি যদি আমরা এই ধরনের বিভৎসতা থামাতে চাই কিছু সময়ের জন্য হলেও, আমার মনে হয় যে সরকারকে আসলে অনেক অনেক স্ট্রং হতে হবে। থ্যাংক ইউ আপা। ইতিমধ্যে বেশ কিছু পয়েন্ট আসলে চলে এসেছে। অফকোর্স সরকার সবচেয়ে বেশি বড় দায়টি সরকারকে নিতে হবে যদি এই ধরনের ভায়োলেন্স তারা ঠেকাতে না পারেন। তারপরে তো আছেই পুলিশিং সহ সব কিছু। কিন্তু যেহেতু এই ধরনের ঘটনা ঘটলেই সবার আগে খোঁজা হয় তার রাজনৈতিক পরিচয়টা কি, সে কি এনসিপির সাথে এখন জড়িত, নাকি সে আওয়ামী লীগের ছিল, নাকি বিএনপির ছিল। সো সেই জায়গায় আসলে রাজনৈতিক দল হিসেবে মানে কি ভূমিকা রাখা যেতে পারে হুমায়ুন ভাই, নট অনলি বিএনপি, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে বলেন যে আসলে বর্তমান দেশের পরিস্থিতিকে একটা ঠিক জায়গায় গিয়ে মানে নির্বাচনের আগে হোক নির্বাচনের পরে হোক রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সদস্যগুলোর কি ভূমিকা পালন করা যেতে পারে? রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা পালন করা যেতে পারে ওটা খুব সিম্পলি আমি আপনাকে বলতে পারি যে আমাদের ইতিহাস থেকে আমরা যদি কিছু শিক্ষা নেই, আমরা নেই না, আর আমাদের পলিটিক্যাল কালচারটা যদি আমরা চেঞ্জ করতে পারি, কিছুটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কিছুটা ইনটলারেন্স আমরা দেখতে পাচ্ছি। আমি ফেরত যেতে চাই এই ইমাম সাহেবকে, যে একটা মসজিদের ভিতরে এরকমভাবে আপনি ফিজিক্যালি অ্যাসল্ট করবেন আর আপনি মনে করবেন যে পরবর্তীতে টিভি ক্যামেরার সামনে যে আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম ওই জন্য আমি মাইট দিয়ে ফেলছি। দিস ইজ নট অল। তার বিরুদ্ধে যে আপনি সাজা অথবা আপনি যে তার বিরুদ্ধে কেস ফাইল করবেন, ওটা কেস ফাইল করার পরে যেটা আপা বললো যে আপনার প্রেশার ক্রিয়েট করে রাখতে হবে যে এই কেসটা যেন ঠিক পজিশনে থাকে আর এটা ঠিক মতো যেন আপনি জাস্টিস পান। অনেকেই আছে যে মনে করবে যে না এই ব্যক্তি তো ভালোই করছে, ইমাম সাহেব খারাপ করছিল, আপনি ভালো করছে মেরে দিছে। পরবর্তীতে আপনি গিয়ে দেখবেন যে জেলের মধ্যে তাকে মালা দিয়ে আবার সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আবার বের করে নিয়ে আসা হচ্ছে, এগুলো আমরা দেখেছি। তো হ্যাঁ, আপনার সাথে আমি একমত যে কিছুটা পলিটিক্যাল প্রেশার আমরা ক্রিয়েট করে রাখা উচিত, বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু অপব্যবহারও করা হয়, যে পলিটিক্যাল প্রেশারটা অপব্যবহারও করা হয়। আমার মনে হয় যে এই কালচার থেকে আমাদের সরে আসতে হবে, যে আপনার সাইকোলজি চেঞ্জ করতে হবে, যেখানে আপনি বিশ্বাস করেন যে আমার এটা পছন্দ হলো না, আমি গায়ে হাত তুলতে পারি, কারণ গায়ে হাত তোলার পরে তো কোনো আমার কোনো ব্যাকল্যাশ হবে না, কেউ তো আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। এই জিনিসগুলো আমার একটু ভেরি বেসিক চেঞ্জেস ইন সোসাইটি, কিন্তু এগুলো দরকার আছে। না করলে দর্শকদের মনে প্রশ্নটা রয়ে যাবে যে সবচেয়ে বড় ডিফেন্ড যে যুক্তিটা দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে অপরাধী হচ্ছে অপরাধী, তার দায় দল নেবে না। কিন্তু একটা মানুষ যখন দলের পরিচয় বহন করে চাঁদাবাজি করে কিংবা মারধর করে, মব ক্রিয়েট করে, তখন কি দায় নেওয়া উচিত না? দায় তো নিতে হবে। আর এখানে আমি যেটা বললাম যে আপনার দায় নেওয়ার পরে আপনার করণীয় কি আছে, করণীয় এখন গিয়ে মানে সবচেয়ে স্ট্রং পজিশন যেটা আপনি নিতে পারেন যে আপনি দল হিসাবে আর দলের নেতা হিসাবে আপনি যদি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন ইন দ্য জুডিশিয়াল সিস্টেম। এই অ্যাগেন জুডিশিয়াল সিস্টেম বলতেও আমরা রিফর্মের কথা বলছি, আমরা বলছি যে পুলিশ রিফর্ম করা দরকার আছে। আমাদের জুডিশিয়ারির কী অবস্থা, জুডিশিয়ারির মধ্যেও এখন আপনি যদি একটু খবর নিয়ে দেখেন, বিএনপির অনেক মামলা প্রত্যাহার হওয়া শুরু হয়েছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কারণ ম্যাজিস্ট্রেটরা বলছে যে না এখন যদি আমরা এগুলো করি আমাদের নাম খারাপ হয়ে যাবে, আমরা এগুলো করব না। যেই ভ্যালিড কেসগুলো উইথড্র হওয়ার কথা ছিল ওগুলো উইথড্র হচ্ছে না এখন, কারণ আমরা তো একটা সিস্টেমের মধ্যে চলে এসেছিলাম যে দিজ আর পলিটিক্যালি মোটিভেটেড কেসেস, এই পলিটিক্যালি মোটিভেটেড কেসগুলো আমরা আর কোর্টে রাখবো না। এখন ওরা বলছে যে না এখানে প্রেশার আছে, আমরা এগুলো ধরবই না। অলসো অ্যাডভোকেটদের মধ্যে যে রাজনৈতিক বিভাজন বিভিন্ন দলের মধ্যে, আমি সেদিন শুনছিলাম, আমি সরি যে আমি একেবারে নির্দিষ্ট জায়গাটির নাম বলতে পারছি না, কোনো একটি কোর্টে কোনো একটি জেলা কোর্টে বিএনপি সমর্থিত অ্যাডভোকেটদের তাড়া করা হয়েছে অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে। সো এই ধরনের ঘটনা তো হচ্ছে যে অমুক মামলা নিতে পারবে না, অমুক দাঁড়াতে পারবে না, এই ধরনের ব্যাপারগুলো নিশ্চয়ই স্টপ হয়। আমি বেসিক একটু চলে যাই এখানে, আপনি আমাকে হেল্প করতে পারবেন। আমরা যে এই বার ইলেকশনস যে হয়, বার ইলেকশনগুলো পলিটিক্যাল পার্টির মাধ্যমে কেন হয়? এখানে আমরা দেখছি যে এটা বিএনপি প্যানেল, আওয়ামী লীগ প্যানেল, জামাত প্যানেল, কেন এটা ইন দ্য জুডিশিয়াল সিস্টেম? এখানে তো আপনার পলিটিক্সের থেকে বের হয়ে আসতে হবে। ইউ আর অফিসার্স অফ দ্য কোর্ট,
আপনার তো ওভাবে করে অ্যাক্ট করতে হবে। আপনি ইউ ক্যানট বি, মানে আপনার ম্যান্ডেট ক্যানট বি ফ্রম আ পলিটিক্যাল পার্টি। এই জিনিসটা আমার হাস্যকর লাগে। আমি এখন এগেন আমি ভেরি নিউ ইন পলিটিক্স, তো হয়তো ওই জন্য বুঝতে পারছি আমাদের না। বাংলাদেশে কিন্তু ট্র্যাডিশনাল আমরা দেখছি, এটা শুধু ইয়ের ক্ষেত্রে না, লয়ারদের ক্ষেত্রে, আপনি ডাক্তারদের ক্ষেত্রে দেখেন সেম পলিটিক্যাল, শিক্ষকদের বেলা সাদা দল, শিক্ষকদের সাদা দল, নীল দল, পিঙ্ক দল, এই দল ওই দল, তা আছে এটা। কিন্তু আমার যেটা মনে হয় যে এই আপনারা যদি এর পরবর্তীতে আমি ধরে নিই, যদি আপনারা ক্ষমতায় আসেন, আপনারা কি এই জায়গায় ইন্টারভেনশন শুরু করতে পারেন নতুন কিনা? নতুন মানুষ, নতুন হ্যাঁ, চিন্তাধারা, যে আশা করছি প্রফেশনালি যারা আসলে সার্ভিস দিবেন, Hopefully যারা আসবেন তারা সেই কাজটি করবেন। অফকোর্স দেখুন, আমরা কথা বলতে বলতে আরো অনেক জায়গার দরজা খুলে যাচ্ছে কথা বলার, বাট সময় যেহেতু কম, নিশ্চয়ই আজকের মতো শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আবার আপনাদেরকে পাশে পাবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। ভীষণ কঠিন একটা বিষয়ে কথা বলেছে এবং নানা জায়গায় আসলে আমরা দেখেছি যে দায়বদ্ধতার জায়গা আছে, সরকারের আছে, পলিটিক্যাল পার্টিস আছে, ইনফ্যাক্ট আপনার আছে দেশের সাধারণ মানুষ হিসেবে একটা দেশে সহনশীলতা গড়ে তোলা, একটা দেশের এই যে ভায়োলেন্স সেটাকে কমানোর জন্য। আমরা দেখেছি যখন মিডফোর্টের ঘটনাটি ঘটে, চারপাশে মানুষ চলাচল করছে, বাট কেউ আসলে থামাতে এগিয়ে আসেনি। সো সেই জায়গাগুলোতে একটুখানি নিজেকে প্রশ্ন করার জায়গাও চলে আসে যে আমি আসলে আমার দেশের জন্য কী করছি। সব জায়গায় যারা দায়িত্বশীল রয়েছেন তারা তাদের দায়িত্বটি পালন করবেন, এই প্রত্যাশা আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।